আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জানার চেষ্টা করব যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনটা শান্তিপূর্ণ এবং অহিংস একটা আন্দোলন ছিল, সেটা কিভাবে সহিংসতায় রূপ নিল, কারা এর পিছনে দায়ী, কেন সেই আন্দোলন রক্তক্ষয়ী আন্দোলনের রূপ নিল, বাংলাদেশে এই অস্থিতিকর পরিস্থিতি কেন আসলো, সেটা জানার চেষ্টা করব। অ্যান্ড এর পিছনে কারা দায়ী পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে জানানো হবে। অ্যান্ড যারা আমাকে বিভিন্ন জায়গায় বা অন্যান্য নিজেদের পোস্টেও বলেছেন যে দেশের এই ক্ষতি হয়েছে, এই সম্পদের ক্ষতি হয়েছে, এই মেট্রো রেল নষ্ট হয়েছে, এই বাতাবিলেবু ভবন পড়ে গেছে, অমুক তমুক, মানে তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন, তারপরে যদি আপনার কিছু বলার থাকে আপনি সরাসরি আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে চলে আসবেন। আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিব, অবশ্যই দিব। তো চলুন শুরু করবো কোথার থেকে, ফিরে যাই শুরুর থেকেই। 15 জুলাই 2024, 15 জুলাই 2024 যেদিন প্রাথমিকভাবে এই কোটা সংস্কার আন্দোলনের শুরুটা হয়, সেই দিন কি কেউ আমাকে একটা ভিডিও ফুটেজ দিতে পারবেন বা একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যেখানে সাধারণ শিক্ষার্থী কোনো পুলিশ বা কোনো আওয়ামী লীগেরই কোনো কর্মীকে পিটাচ্ছে বা কোনো ভবনে আগুন দিচ্ছে, কোনো ভাঙচুর করতেছে, এমন কিছু কি কেউ আমাকে দেখাতে পারবেন? জি, আপনার জন্য ওপেন অফার, আপনি আমাকে দেখান। সেই দিন আসলে ছাত্রদের গায়ে কে হাত দিল, ছাত্রদেরকে কে পেটালো? ছাত্রলীগ বলবো না, ছাত্রলীগ বলে ছাত্রদের অপমান হয়, কুত্তা লীগ সেদিন বেদম পিটানো পেটাইলো আমাদের ছাত্র ভাই বোনদের। সেইখান থেকে মূলত শুরু হলো সহিংসতার। তারপরে আসলো পুলিশ লীগ, এরা রাষ্ট্রীয় পুলিশ না, কোনোদিনই কোনো রাষ্ট্রীয় পুলিশ এরা হতে পারে না, এরা পুলিশ লীগ। এরা এসে নির্মমতা শুরু করে দিল, বর্বরতা, নির্মমতা যাকে বলে, অত্যাচার যাকে বলে, পূর্ণভাবে শুরু করে দিল পুলিশ লীগ এসে। সেইখান থেকেই মূলত সহিংসতার সূচনা। সহিংসতা কিন্তু তার আগে ছিল না, তো সেখান থেকে সহিংসতা আসলো। এরপরে প্রথম হচ্ছে সবচেয়ে বেশি এই রক্তক্ষয়ী রূপটা নিল আবু সাইদের মৃত্যুর পর। আবু সাইদের বুক চেতিয়ে দিয়ে যে মৃত্যুবরণ করাটা, শাহাদত বরণ করাটা, সেইটাই আসলে বাঙালি শিক্ষার্থীদের মনে ব্যাপক নাড়া দিয়ে ফেলে, যার ফলেই এটাতে আন্দোলনে এত পরিমাণ শিক্ষার্থী আসলে ধীরে ধীরে আসতে শুরু করে বা আন্দোলনটা এই রূপ নিতে থাকে। তো এখন তো প্রশ্ন একটা আসতেই পারে যে বিভিন্ন জায়গায় নিউজ, পুলিশ মারা গেছে বা আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছে, অমুক তমুক। আরে ভাই, আপনি একটা অন্ধে যেটা বুঝে, একজন অন্ধে যেটা দেখে, আপনি কেন চোখ থাকতে সেটা দেখেন না? ধরেন আপনারাই 50 জন লোক একটা জায়গায় যে কোনো একটা মিছিল করতেছিলেন বা একটা মিটিং করতেছিলেন, আপনার উপরে গুলি চালানো হলো, আপনি একটা লোক মারা গেলেন, বাকি 49 জন কি হাতে চুরি দিয়ে বসে থাকবে? তারা কি আপনার আওয়ামী লীগের মতো হিজড়া ঘুরে দৌড় দিবে? এরা সব কয়টা বাঘ, রাস্তায় যে কয়টা আছে সব কয়টা বাঘ, অরিজিনাল সুন্দরবনের বাঘ। এদেরকে আপনি কি একটাবার খেয়াল করে দেখেছেন যে তার বন্ধু আহত হওয়ায় সে যেভাবে ছুটে গিয়ে বন্ধুকে সাহায্য করার চেষ্টা করতে গিয়ে নিজে মারা গেছে? আপনি কি সেটা একটাবার দেখেছেন? নাকি চোখ থাকতেও আপনি অন্ধের ভাবটা নিয়ে ঘুরেন? আপনি কি চান যে একজনের উপরে গুলি করা হয়েছে সেইটা একটা অত্যাচারের পথে, অত্যাচার দেখে ভয় পেয়ে বাকিরা পালিয়ে যাক? বাকিরা তো প্রতিবাদ করবে, তারা তো হিজড়া না। তো এটা কোলাট্রাল ড্যামেজ হবেই। আপনি অত্যাচার চালাবেন, একটা নেশনের উপরে এতদিন যাবত অত্যাচার চালাচ্ছেন, আর কোলাট্রাল ড্যামেজ হবে না? আর আপনার যে কোলাট্রাল ড্যামেজটা, একটা ভবন পুড়ে গেছে, দুইটা মেট্রো রেলের স্টেশন পুড়ে গেছে, এই তো। আরে ভাই, এই কোলাট্রাল ড্যামেজ ওই যে পিয়ন, তারপরে একটা ড্রাইভার ধরলে না, এর রিপেয়ারের টাকার চাইতে বেশি টাকা বের করা যাবে। আর আপনি আসছেন আমাকে ওই মেট্রো রেলের ড্যামেজ বা বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ ড্যামেজের হিসাব দেখাইতে। প্রাণের হিসাবটা কে দেখাবে আপনাকে? প্রাণের হিসাবটা কে দেখাবে? তো সেখান থেকে শুরু হলো মূলত সহিংসতা। আর আপনারা ভড়কে দিলেন হচ্ছে কাউয়াকাদের বললেন ছাত্রলীগ জবাব দিবে। এই তো আন্দোলনটা আরো উস্কানি পেয়ে গেল। আর উস্কানি নাকি আমরা ইউটিউবাররা দিই, আমরা যারা ভিডিও বানাই তারা দিই। উস্কানিকে দিল কাউয়াকাদের, যে ছাত্রলীগ এর জবাব দেবে। আরে এই বুকাচুদারে কোন শালাই বুঝাইবো যে তোর ছাত্রলীগ, তোর কুত্তা লীগ রে কেউ চুদেও না? দেন তারপরে আন্দোলনটা আরো ভড়কাইলো কিভাবে? আপনারা যখন মানে যে কোনো একটা স্টুডেন্ট মারা যাচ্ছে বা যে কোনো একটা স্টুডেন্ট আহত, তাকে আপনারা তকমা দিচ্ছেন কি জামাত শিবির। আরে ভাই, আমি মোটামুটি বা এই পর্যন্ত যতজন নিহত হয়েছে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট, তাদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, মোটামুটি সবারই ব্যাকগ্রাউন্ড চেক করেছি আমি। কারণ বর্তমান হচ্ছে
সোশ্যাল মিডিয়ার যুগ। একটা সোশ্যাল মিডিয়া একটা লোকের পোস্ট দেখলে বলা যায় যে এর চরিত্র কিরকম, এ কোন দলের লোক, কোন মতের লোক। আমি এখানে আজকে পর্যন্ত মোটামুটি জামাতের বা বিএনপির সাথে সংযুক্ত কাউকে দেখি নাই যে শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করছে বা মৃত্যুবরণ করছে, এরকম কাউকেই পায় নাই। আবু সাইদ বলেন, মীর মুগ্ধ বলেন, সকলের নাম আসলে আমার অজানা, সকলের নাম আমি জানি না। যে সব ভাইরা প্রাণ দিয়েছেন তারা এদেশের আসলে সূর্য সন্তান। তারপর আন্দোলনে উস্কানির পরে সর্বোচ্চ বড় যে ভুলটা করলেন সেটা হচ্ছে, মানে আপনারাই উস্কে দিচ্ছেন, প্রতিটা পয়েন্টে আন্দোলন উস্কে দিয়েছেন আপনারা, দিলেন নেট অফ করে। নেট অফ করাতে সবচেয়ে বেশি চটে গেল প্রবাসীরা, দেশের সাধারণ জনগণ। প্রথম চটেছেন প্রবাসীরা, কারণ তারা হচ্ছে পরিবারের সাথে কানেক্টেড, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল কানেকশন তাদের। তারপর চটে গেল সাধারণ মানুষ, যেটা আস্তে আস্তে এই এই ধরনের নিপীড়ন, অত্যাচার, মানে এই ধরনের রাস্তায় ডিরেক্ট গুলি করা, এটা দেখলে যে কোনো সাধারণ মানুষ, যে কোনো বিবেকবান মানুষ, মনুষ্যত্বপূর্ণ মানুষ অবশ্যই ভাবতে বাধ্য। তো সেখানে হলো সবচেয়ে বড় সমস্যা। আপনারা গণহারে বলা শুরু করলেন, যে আন্দোলনের পক্ষে কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে, হকের পক্ষে কথা বলছে, অধিকারের পক্ষে কথা বলছে, তাকেই আপনারা বলা শুরু করলেন শিবির। এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি বড় ভুল করলেন। আর এই মানে সহিংসতাটা সবচেয়ে বেশি ছড়িয়ে দিলেন। আমাকে অনেকে বলেছেন আমি বিএনপির দালাল বা শিবির অমুক তমুক। আরে ভাই, আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততাই নাই। সম্পৃক্ততা ছিল তো আমার আওয়ামী লীগের সাথে। আমি আমার এই বিগত লাইফে বেশ অনেকগুলা নির্বাচনে আমি সরাসরি মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি অনেকবার। সে আমাকে আপনারা অনেকেই তকমা দিয়েছেন আমি বিএনপি। হ্যাঁ, আমার হচ্ছে সেগুলো ভুল ছিল, আমি মানি যে আসলে এমন একটা দলের জন্য, এমন একটা নিকৃষ্ট দলের জন্য, আওয়ামী লীগের জন্য আমি একসময় ভোট চাইতাম, কাজ করতাম। সর্বশেষ এই কোভিডের সময় আমি বাংলাদেশের যে চেয়ারম্যান নির্বাচন, সেইখানেও নির্বাচন করেছি। যারা আমাকে পার্সোনালি চেনেন, জানেন, বা আমার এলাকার লোক, তারা সবাই খুব ভালো করে ক্লিয়ার করে বিষয়টা জানেন। তো যেই কথা বলছে তাকেই বলে দিচ্ছেন শিবির। আর সে হোক শিবির, আপনাদের কথা আমি 10 সেকেন্ডের জন্য মেনে নিলাম, সে হোক শিবির। সে শিবির হলেও সরাসরি বাংলাদেশের একটা গণ আন্দোলনে, গণ মিছিলে গুলি চালানোর পারমিটটা কোথায় পেলেন? আপনাকে সংবিধানের কোন ধারায়, আইনের কোন ধারায় আপনাকে অনুমতি দেওয়া হলো যে একটা আন্দোলনে সরাসরি বুলেট চালানো যায়? সর্বোচ্চ রাবার বুলেট ইউজ করতে পারেন, সেখানে আপনি ইউজ করলেন বুলেট। এর জবাবটা কে দেবে? এর জবাব কোথার থেকে আসবে? এর জবাবটা আপনি বলেন আমাকে। আর আপনাদের সকলের জন্য, মানে যারা এই ধরনের কমেন্ট করেন, পোস্ট করেন যে বিএনপি জামাতের চক্রান্ত অমুক তমুক, তাদের জন্য, সবার জন্য ওপেন অফার। আপনি পারলে আমার একটা ভিডিও দেন, যে এখানে 15 তারিখ শিক্ষার্থীরা মানে চেষ্টা করেছিল যে ভাঙচুর করতে, সহিংসতা ঘটাতে, যদি একটা ভিডিও দিতে পারেন, একটা প্রুফ দিতে পারেন, একটা রিলায়েবল একটা প্রুফ দিতে পারেন, আমি এখন আমার চ্যানেলে সব ভিডিও ডিলিট করবো। ভিডিও ডিলিট করে নতুন করে আমি আন্দোলনের বিপক্ষে কথা বলা শুরু করবো। আছে সাহস? কলেজায় সাহস থাকলে আসুন কমেন্ট বক্সে দেখি। আন্দোলন ভরকে দিলেন আপনারা, আন্দোলন উস্কে দিলেন আপনারা, অত্যাচার করলেন আপনারা, অথচ এখন এমন একটা পরিস্থিতি যে আপনারা ভিকটিম কার্ড খেলা ট্রাই করতেছেন। বাংলাদেশের মানুষটা কি বলদ মনে হয়? বাংলাদেশের মানুষকে কি আপনি বলদ মনে করেন? মনে রাখেন, এই যে জেনারেশন, এই জেনারেশনের কাছে আপনাদের চুদারও টাইম নাই, ঠিক আছে? তো আজকের আলোচনা আর বাড়াবো না, আপনাদেরকে চুদার সোজা টাইম নাই, শেষ। আমি ভিডিওতে কখনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আজকে ইউজ করে দিলাম। আপনাদেরকে চুদার টাইম নাই, যে বালের লজিক গুলা দেন না, সাহস থাকলে আসেন। আজকে থেকে কন্টিনিউয়াস আমি আপনার পক্ষে ভিডিও বানাবো, যদি আপনার কাছে কোনো ধরনের রিলায়েবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল প্রুফ যদি আপনার কাছে থাকে যে ছাত্ররা আসলে সহিংসতার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে ছাত্রলীগ অ্যান্ড কুত্তা লীগ অ্যান্ড পুলিশ লীগ, এরা হচ্ছে এই সহিংসতার জন্য দায়ী, বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। ভালো থাকবেন সকলেই। আর যার সাহস আছে কলিজায়, বুকে যদি সৎ সাহস থাকে যে আমি এটা প্রুভ করতে পারবো, তাহলে আসেন আমার ইনবক্সে, আমার কমেন্টে। আসসালামু আলাইকুম।